আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রংপুরে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ, ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতের তাগিদ। আজকে আন্দোলন করে ৩ মাস পার হয়ে গেল, আমার মনে হয় এখন অনেক বৈষম্য আছে। এই বৈষম্যগুলোকে দূর করার জন্য আমাদের সকলকেই কাজ করা উচিত। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বে অব বেঙ্গল কনভারসেশনের প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কারী চ্যালেঞ্জ, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। সুফল পেতে রাজনৈতিক সংস্কারের তাগিদ। গত ১৬ বছর অবশ্যই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। আজিমপুর থেকে অপহৃত শিশু উদ্ধারের বিষয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে র্যাব। বগুড়ায় মাকে হত্যার অভিযোগে আটক ছেলে এখনো কারাগারে। শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সংস্কার কমিশন। ট্রেড ইউনিয়নের অধিকারের পাশাপাশি পরিবর্তন আসবে আইনি কাঠামোতে। এমনভাবে নিশ্চিত করার জন্য সুপারিশ করা যেটা শ্রমিকের এবং তার পরিবারের জীবনমান উন্নয়ন করবে, পাশাপাশি এটি একটি সুসমন্বিত এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। নবান্ন উৎসবের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা আয়োজন, ঐতিহ্য রক্ষার আহ্বান নগরবাসীর। এই যে প্রাচীন উৎসবগুলো, বাঙালির যে সংস্কৃতি ধারাগুলো, এগুলোর জন্য বারবার আমাদের মাঝে ফিরে আসে। আমাদের এই বাঙালির প্রাণকে সতেজ রাখে এই সমস্ত নবান্ন সহ সমস্ত বাঙালির এই আয়োজন। সবার বাংলাদেশ যেটি এখন বলা হচ্ছে, সেই সবার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখিয়ে যেতে পারবো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রংপুরে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় সহায়তা প্রদান কার্যক্রম। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ২৪-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না। আর আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের আহত এবং নিহতদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়। সবাই এই জুলাইকে ভুলে গেল, এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। এবং আমরা এটা খুব ভালোভাবে জানি, শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করা কখনোই সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই। রংপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে। সেখানে উপদেষ্টারা কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। হবে যে আপনাদের তরফ থেকে আমাকে আগামীকাল সেই লিস্টটা পাঠাবেন। তো সম্মানিত উপদেষ্টা একটি বিষয় বলবেন, স্বৈরাচারী সরকার একটি করে প্রতিবন্ধী স্কুল করেছিল, ছড়িয়েছিল ব্যাংকের ছাতার মতো এবং নিয়োগ বাণিজ্য করেছে, এই বিষয়টি। আচ্ছা, এটার আগে আমি একটু আহতদের ব্যাপারে যে প্রশ্নটা করেছেন
আমার মনে হয় যে এটা একটা ভাবার কোনো কারণ নাই যে শহীদদের ব্যাপারটা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদের তো একেবারে চিরজীবনের জন্য গেছে। অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশের কথা বলছি, তারাই একমাত্র মানে কর্মক্ষম বা উপার্জনকারী সদস্য ছিল। আবার যারা আহত হয়েছে তাদের অবস্থা আরো করুণ, কারণ তাদের আবার হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোনো রকম ভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না, কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। কাজেই আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটা ঘোষণা করছি যে আহত এবং শহীদ পরিবার, আহতদের মধ্যেও দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে। উপদেষ্টার কথা শুনছিলাম রংপুর থেকে। আজিমপুরে বাসায় ডাকাতির পর 8 মাস বয়সী অপহৃত শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। এ বিষয়ে চলছে সংস্থাটির ব্রিফিং, সরাসরি সেখানে চলে যাচ্ছে এখন। সে টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরো বিস্তারিত তদন্ত করা হবে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। সবাইকে ধন্যবাদ। বগুড়ার দুপচাচিয়ায় মা হত্যায় সম্পৃক্ততা না থাকলেও এখনো কারাগারে ছেলে সাদ। পুলিশ বলছে 3 দিনের রিমান্ড শেষ হয়েছে সাদের, আইনগত প্রক্রিয়া শেষে ছাড়া হবে তাকে। সালমা হত্যার ঘটনায় বাড়ির ভাড়াটিয়া নারী সহ 3 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম, বাকি 2 জন মাবিয়া ও সুমন 2 দিন করে রিমান্ডে আছে। এর আগে গেল মঙ্গলবার নিজ বাসার ডিপ ফ্রিজে পাওয়া যায় গৃহবধূ সালমার মরদেহ। সে সময় র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ছেলে সাদ। এরপর পুলিশ দেয় ভিন্ন তথ্য। বগুড়ায় মাকে হত্যার অভিযোগে আটক ছেলে এখনো কারাগারে, যেমনটি বলছিলাম। এই বিষয়ে আরো জানবো সহকর্মী মেহেরুল সুজনের কাছ থেকে। সুজন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শাওন, বগুড়ার যে আলোচিত ঘটনা দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডে শুরুতেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12 তারা কিন্তু বলেছিল যে সাদ বিন আজিজুর রহমান অর্থাৎ সেই নিহত গৃহবধূর ছেলে, সেই আসলে হত্যা করেছে তার মাকে। এবং তারপরে কিন্তু পুলিশ তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছিল। গতকাল সেই রিমান্ড শেষ হয়েছে। তবে এখনো কিন্তু শাওন, আপনি যেরকম বলছিলেন, সেই সাদ যাকে এখন পর্যন্ত পুলিশের তথ্যে বলা হচ্ছে নিরপরাধ, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পুলিশ পায়নি। তো সেই জায়গা থেকে সেই সাদ কিন্তু এখনো পর্যন্ত কারাগারে রয়েছে। আমি কিছুক্ষণ আগেও পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম বিষয়টি। তারা যেটি জানাচ্ছিলেন যে সাদ, যেহেতু সাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, অর্থাৎ যে সময়ে হত্যাকাণ্ডটি ঘটেছে তার আগে থেকে এবং তারপরে পর্যন্ত একটা নির্দিষ্ট সময় কিন্তু সাদ তার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসায় পড়াশোনা করছিল, ক্লাসে ছিল, সবকিছু
মিলিয়ে পুলিশ যে জায়গাটি নিশ্চিত হয়েছে যে সাদ যেহেতু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাকে কিন্তু আগামীকাল আদালতে নেওয়া হবে এবং পুলিশ রিমান্ডে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে আদালতকে জানাবে যে সাদের এখানে আসলে কোনো জড়িত থাকার সুযোগ নেই। এরপরে আদালত সিদ্ধান্ত নিবে যে সাদ কারাগার থেকে মুক্তি পাবে কিনা। এটা আসলে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন যেহেতু তাদের প্রতিবেদন এখন পর্যন্ত তার কোনো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, সেক্ষেত্রে সাদ জামিন পাবেন আগামীকাল রোববার, এমনটাই কিন্তু তারা আশা করছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অনেক ধন্যবাদ সুজন আপনাকে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সকালে হোটেল সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল কনভারসেশনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। দেশের কল্যাণে সবাইকে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এই ৩ শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বলেন, মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। লক্ষ্য অর্জনে তাই সবাইকে কঠোর পরিশ্রমী হতে হবে। Bangladesh has always been a land of dreams, hard work, an unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন। তার মতে মূল অর্জনগুলো হলো মসৃণ উত্তরণ, জুলাই আগস্টের গণহত্যার জন্য জবাবদিহি ও ন্যায় বিচার, বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার রোডম্যাপ, বিপুল বৈশ্বিক সমর্থন, দুর্নীতি শূন্য, অস্থিরতা ও সংকটের দক্ষ শান্তিপূর্ণ ব্যবস্থাপনা, পররাষ্ট্র নীতিতে নতুন দিক নির্দেশনা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ। তিনি বলেন, স্থানীয়ভাবে অস্থিরতার কারণে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু সমস্যা এখনও রয়েছে, কিন্তু সেগুলো আমাদের রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলেনি। প্রেস সচিব বলেন, শেষ ১০০ দিনে সমাজে অভূতপূর্ব বিরোধী মত প্রকাশ করতে দেখা গেছে। দর্শক, আজিমপুর থেকে ডাকাতির পর অপহৃত শিশু জাইফাকে উদ্ধারের বিষয়ে ব্রিফিং চলেছিল। আমরা একটু আগেও গিয়েছিলাম সেখানে, আরো একবার যেতে চাই আর র্যাবের ব্রিফিংয়ে। গত ৩ দিন আগে বগুড়ায় দুপচাচিয়ায় র্যাব একটা ছেলেকে গ্রেফতার করে তিনি তার মাকে হত্যা করার পরে ডিপ ফ্রিজে রাখলো। তো র্যাব ব্রিফ দিয়েছিল এটা, কিন্তু ৩ দিন পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে মূলত ছেলে অপরাধী নয়, ওই তার মাকে হত্যা করেছে ৪ তলার মাবি আক্তার নামে যে ভাড়াটি, তার দুজন সহযোগিত। এই যে পুলিশ এবং র্যাবের যে ভিন্নমুখী অবস্থানটা, এখানে আসলে বাস্তবতা কি? আরেকটা বিষয় যেটা বলবো, যে যদি কোনো র্যাবের ২-৪ জন সদস্য কোনো অপকর্মে অপরাধে জড়িয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই দায়িত্ব ফণি ভাই, আমি এটার সাথে একটু সম্পূরক প্রশ্ন বলে দিই। ২ সংস্থার কাছ থেকে ২ ধরনের তথ্য পাওয়া গেছে। সেই হিসেবে আসলে এই যে সাদ নামে যে সন্তানকে তার মাকে খুন করার বিষয়টি বলা হলো, এখানে কি আসলে র্যাবের কোনো দায় আছে কিনা এবং র্যাব কি এর কোনো ব্যর্থতা স্বীকার করে কিনা যে তারা ভুল তদন্ত করে এই ছেলেকে খুনি বানিয়েছে এবং পরবর্তীতে তদন্তে এসছে যে আসলে ভাড়াটিয়ারা খুনি, সেক্ষেত্রে র্যাব কি এটার দায় নেবে কিনা এবং কোনো ব্যর্থতা স্বীকার করবে কিনা এবং এই মিডিয়া ট্রায়ালের জন্য কোনো দুঃখ প্রকাশ করবে? প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে,
তদন্ত বিভিন্ন মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেব। আপনাদের বক্তব্য অনুযায়ী বিষয়টা এরকম দাঁড়ালো না যে আসলে দুইটা সংস্থা দুই রকম, সে তো 164 করে নাই, সে আদালতে 164 করে নাই। আপনাদের কাছে যে জবাববন্দির কথা বলেছেন আপনারা মিডিয়া ট্রায়ালে কিন্তু আপনাদের র্যাব 2 এর সে র্যাব 12 কর্মকর্তা অধিনায়ক তিনিও কিন্তু বলে না যে সে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আদালতে সে অস্বীকার করেছে, যার কারণে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তাহলে কি বিষয়টা এমন হলো না যে এখনো এই হত্যাকাণ্ড নিয়ে পুরো বিষয়টা ধোঁয়াশায় রয়ে গেল? আপনার মনে হয় কি? স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে। নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না। এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। অবশ্যই আইনগত স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার, আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। কিছু হোক বা যাই হোক আইনগত, আমরা এখানে আইন নিয়ে এখন করবো না। আমাদের স্টেটমেন্ট আমরা আইনের অনেক বিজ্ঞ লোক আছেন। আমি যেটা বলতে চাচ্ছি, কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিমার্জন করতে পারবেন, এটা তার আইনগত অধিকার। সে তখন বলতে পারে আপনার 164 এর যে সিস্টেম এটাও জানবেন, 161 এর যে সিস্টেম এটাও আপনারা জানবেন। আপনারা অনেক ভালো সাংবাদিক, আমার থেকে বেশি জানেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব, পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটা দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তদন্ত না করে এইভাবে একটা ছেলেকে মিডিয়ার সামনে এনে মায়ের বলা, এই মিডিয়া ট্রায়ালের দায় কি র্যাব নেবে কিনা? কারণ এখানে আরেকটি সংস্থা তদন্ত করে দেখেছে যে পুলিশ তারা বের করেছে যে ভাড়াটিয়া, তাহলে আপনাদের তদন্তে তো আসে নাই। আপনাদের তদন্ত পূর্ণাঙ্গ না করার আগে একটি মানুষকে খুনি দায় করিয়ে আপনারা মিডিয়ার সামনে ট্রায়াল দিলেন কেন? আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি। মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয়, এটাই কিন্তু একটা উদ্দেশ্য। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ করি। আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে। তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্ত পর অন্য কিছু বের হতে পারে। এটা একটা ডাইনামিক্স, একটা বিষয়বস্তু তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়ায় মাকে হত্যায় ছেলেকে আটক, এই বিষয়ে র্যাবের ব্রিফিং শুনছিলাম সরাসরি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে কলুষিত করা হয়েছে। মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারণেই এমন মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংস্কার বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। নারীদের সংরক্ষিত আসনের বিধান একরকমের কৌতুক বলেও মনে করেন ডক্টর বদিউল। বলেন, সংরক্ষিত আসন নারীর ক্ষমতায়ন করে না, এক্ষেত্রে 100 সিট করে সরাসরি নির্বাচন দেওয়া উচিত, যেখানে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এ সময় আরেক বক্তা সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ বলেন, সংবিধানে সংসদ সদস্যদের জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে, না হলে ছোট ছোট রাজত্ব তৈরি হয়। রাজনৈতিক দলগুলো সংস্কারের কথাও বলেন তিনি। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি। এর মাধ্যমে এগুলোকে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো
তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে, এই মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে ছিল সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালা। সেখানে তিনি বলেন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে রাজনৈতিক সংস্কার আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। গত 16 বছর অবশ্যই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার ও বিচারক সেটা শিকার হয়েছে। আবার বিচারক সেখানে কর্তৃত্ববাদের বিকাশের অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে আনফরচুনেটলি। 1972 সালের সংবিধান দিয়ে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা ও রাজনৈতিক দুরভিসন্ধির প্রকাশ ঘটিয়েছিল বলে অভিযোগ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বনানীতে সংবিধান সংস্কারের প্রস্তাবনা শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, 72-এর সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে হয়নি, হয়েছিল পাকিস্তান আমলে। আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সংবিধান হবে দেশের জনগণের জন্য, সেখানে ব্যক্তি বিশেষের কোনো স্থান নেই। সেখানে ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে তার পরিবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় গেড়ে বসতে চাইবে। ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উপর জোর দেন তিনি। সংবিধানে যে কোনো ধারাকে সংশোধনযোগ্য করারও দাবি জানান তিনি। আমরা সংবিধানের আদর্শিক এবং কাঠামোগত সংস্কার চাই, তবে পরিষ্কার করে আবারও বলছি, সংবিধান সংস্কার, পরিবর্তন এবং পরিমার্জনের একমাত্র এখতিয়ার জনগণের ভোটে নির্বাচিত সংসদের। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন, এই মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। সকালে টিএসসিতে বাংলাদেশ সাইকোমেট্রিক সোসাইটি বিপিএস আয়োজিত দ্বিতীয় সম্মেলনে কথা বলেন তিনি। গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, দেশে সাইকোমেট্রিক পরীক্ষার জন্য যথাযথ প্রযুক্তি বা যন্ত্রপাতি নেই। কোনো আইকিউ টেস্টও এখনো প্রবর্তন করা যায়নি বাংলাদেশে, অথচ মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিটি মানুষেরই সচেতন থাকা দরকার জানান তিনি। ডাক্তার বিধান রঞ্জন বলেন, দেশে সাইকোমেট্রিক কাউন্সেলিং এর বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে, যা আরও বৃদ্ধি করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সাইকোমেট্রিক টেস্ট নেওয়া প্রয়োজন মনে করেন গণশিক্ষা উপদেষ্টা। অবশ্য সবকিছুর আগে বাংলাদেশের জন্য উপযোগী সাইকোমেট্রিক টেস্ট ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সাইকোমেট্রিক টেস্টগুলো যথেষ্ট নির্ভরযোগ্য হওয়া দরকার, যেন যারা অ্যাপ্লাই করেন তারা একবার অ্যাপ্লাই করলে দ্বিতীয়বার উৎসাহী হন যে না, আসলে এটা খুব কাজের। দেশের উপযোগী করে টেস্ট ডেভেলপমেন্ট করা, আর আরেক দিক দিয়ে হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা যে আসলেই আমাদের এই টেস্টগুলোর অ্যাপ্লিকেবিলিটি কোথায় এবং করা দরকার। শ্রম অধিকার কিংবা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতে পিছিয়ে বাংলাদেশ। বেশিরভাগ প্রতিষ্ঠানে নিশ্চিত করা হচ্ছে না ন্যায্য মজুরি। প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিক দুই খাতেই স্বস্তিতে নেই বিপুল সংখ্যক শ্রমজীবী। শ্রমমান নিশ্চিত করতে নানামুখী উদ্যোগের কথা শোনা গেলেও কাঠামোগত পরিবর্তন আর আসে না। এমন অবস্থায় শ্রম অধিকার সুরক্ষায় সংস্কার কমিশন গঠন করেছে সরকার। কমিশন প্রধান জানান, শ্রম খাতের টেকসই ব্যবস্থাপনা খুঁজে বের করাই হবে মূল কাজ। কখনো প্রখর রোদ, আবার কখনো বা বৃষ্টি, প্রতিকূলতা উপেক্ষা করেই কর্মক্ষেত্রে সরব শ্রমিক। হাড়ভাঙা খাটুনির পর মেলে মজুরি, কিন্তু তা কি যথেষ্ট? মূল্যস্ফীতির এই অস্থির সময়ে আয় ব্যয়ের হিসাব কি মেলে? কর্মক্ষেত্র কি ঝুঁকিমুক্ত? সারাদিন কাদার ভিতরে বালুর ভিতরে থাকতে হয়, পরিশ্রম হয় মেলা, শরীরে ঘাম ঝরে। আগে তো মনে করেন 300 টাকা আয় করতাম, এখন 700-800 টাকা আয় করি। সমান। দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মক্ষেত্রে স্বস্তিতে নেই, নিশ্চিত হচ্ছে না শ্রম অধিকার। গুরুত্ব বিবেচনা করে পরিবর্তিত এই সময়ে শ্রম অধিকার সুরক্ষা সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মূলত 5 থেকে 6টি দিক গুরুত্ব দেবে কমিশন। সামনে আসবে শ্রমিকদের মৌলিক অধিকারের দিক, এছাড়া আইনি কাঠামো পরিবর্তন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত, ট্রেড ইউনিয়ন করার অধিকারের দিকগুলো খতিয়ে দেখা হবে। বাংলাদেশের নীতি অনেক আছে, কিন্তু আইন এবং তার বাস্তবায়ন যদি না হয় তাহলে এটা পরিবর্তন হবে না। সামাজিক নিরাপত্তা, নিরাপদ কাজ এবং
একটা ইউনিয়নের অধিকার, এমনভাবে নিশ্চিত করার জন্য সুপারিশ করা যেটা শ্রমিকের এবং তার পরিবারের জীবনমান উন্নয়ন করবে, পাশাপাশি এটি একটি সুসমন্বিত এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে শ্রমখাতে দেশে এখন নিয়োজিত 8 কোটির বেশি মানুষ, কিন্তু কর্মক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষের নেই নিরাপত্তা। ঝুঁকি বিবেচনায় দেয়া হচ্ছে না ন্যায্য মজুরি। প্রভিডেন্ট ফান্ড একদম যে ন্যূনতম একটা ব্যাপার, যেটা শ্রমিক সঞ্চয় কন্ট্রিবিউট করবে, মালিক কন্ট্রিবিউট করবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয় নাই। তাহলে একজন শ্রমিক যখন 20 বছর চাকরি করার পরে বিদায় নেয়, তখন কিভাবে নিবে সে? আইনে আছে গ্র্যাচুইটি দেওয়া হয়, কিন্তু সেটা কয়টা সেক্টর দেয়? আপনার জাতীয় ন্যূনতম মজুরি, আপনার কয়েকটা সেক্টর ছাড়া কিন্তু বাংলাদেশের ব্যাপক সংখ্যক শ্রমিকের দাবি করারই কোনো পথ নাই যে কত টাকা সে মজুরি পাবে। পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে শ্রমিক, কর্মজীবন শেষে মিলছে না আর্থিক নিশ্চয়তা। এক্ষেত্রে আইনি ভিত্তিও খুব দুর্বল, ন্যূনতম মজুরি নির্ধারণ হচ্ছে না, হলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান। তাই যে সেক্টর ভিত্তিক যে মজুরিটা, এটা হচ্ছে কয়েকটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, সেটা 40টা, কিন্তু 40টা সেক্টর কত পার্সেন্ট মানুষকে রিপ্রেজেন্ট করে? সুতরাং এটা কোনোভাবেই, যত উদ্যোগ আমরা দেখতেছি আইন থেকে শুরু করে শ্রম আদালত থেকে শুরু করে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সেক্টরের অল্প কিছু শ্রমিকের জন্য। মনে রাখতে হবে প্রাতিষ্ঠানিক সেক্টরে সবার জন্য না। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তৈরি হচ্ছে শ্রম অসন্তোষ। শুরু হয় টেকসই পন্থা বের করতে চায় কমিশন। সকল সদস্য অন্তর্ভুক্ত হলে শুরু হবে শ্রমিক, মালিক, সরকারের সঙ্গে আলোচনা। দিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রাচীনতম উৎসব নবান্ন। হেমন্তে নতুন ধান ঘরে তোলার তোড়জোড় চলে গ্রাম বাংলায়। সংস্কৃতির সেই অবিচ্ছেদ্য অংশের রং লেগেছে রাজধানীতেও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন উৎসব 1431। নাচ, একক, দলীয় সঙ্গীত আর কবিতা আবৃত্তির মাধ্যমে চলে নবান্ন বরণ। এ সময় হাজার বছরের এই ঐতিহ্য রক্ষার আহ্বান ছিল আগতদের কণ্ঠে। পহেলা অগ্রহায়ণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন বরণ। সকালে তাই রাজধানীর বুকেও নবান্ন উৎসব 1431 উদযাপনের ঘটা। এরপর একে একে একক ও দলীয় নৃত্য পরিবেশনা, গান ও আবৃত্তি। গানের তালে তালে উঠে আসে শত বছর পুরনো এই ঐতিহ্যের মাহাত্ম্য। ছিল নানা স্বাদের পিঠাপুলি চেখে দেখারও আয়োজন। আরো কিছু নাম বলি। আগে এক সময় নবান্নের মাধ্যমেই শুরু হতো গ্রাম বাংলার উৎসবের পর্ব। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব ছিল সবার। গ্রামে গ্রামে বসতো মেলা, নতুন চালের গোড়া দিয়ে পিঠাপুলি তৈরির ধুম। অনেক বাড়িতে আবার আতপ চালের গোড়া দিয়ে আঁকা হতো আলপনা। তবে এসব এখন কেবলই অতীত। আমাদের একটা প্রধান দায়িত্ব এই যে প্রাচীন উৎসবগুলো, বাঙালির যে সংস্কৃতি ধারাগুলো, এগুলোর জন্য বারবার আমাদের মাঝে ফিরে আসে এবং আমরাই যেন এটাকে ধরে রাখতে পারি। আমাদের এই বাঙালির প্রাণকে সতেজ রাখে এই সমস্ত নবান্ন সহ সমস্ত বাঙালির এই আয়োজন। অনুষ্ঠান হলে সবাই এখন বুঝতে পারবে যে আগের দিনে কেমন করে অনুষ্ঠান হতো। নতুন ধানের পিঠা খাই, সবাই উৎসব করি, এটা ধরে রাখার প্রয়োজন। দেশের ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। সেই সাথে হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে সরকারি পদক্ষেপেরও তাগিদ দেন তারা। এ ধরনের শেকড় সন্ধানী উৎসবগুলো যত বেশি করে আয়োজন হবে, তত বেশি করে মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বাংলাদেশ, যেটি এখন বলা হচ্ছে, সেই সবার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো এগিয়ে যেতে পারবো। 2 পর্বের এই নবান্ন আয়োজনের প্রথম অংশ শেষ হয় সকাল 10টায়। এরপর বিকাল 3টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বাড়ি বাড়ি পিঠাপুলির আয়োজন, নবান্নের আমেজ, এসবই দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বাঙালির এই প্রাচীনতম সংস্কৃতির কথা জানবে বইয়ের পাতায় কিংবা লোকমুখে। জাতিগত সত্তা টিকিয়ে রাখার জন্য বাঙালির নিজস্ব এই সংস্কৃতিকে চর্চা এবং তা ধরে রাখা অত্যন্ত জরুরি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস। মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। শনিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারিন জাপিয়ারের স্থলাভিষিক্ত হবেন তিনি। নিউ হ্যাম্পশায়ারের সেন্ট আনসেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন ক্যারোলিন লেভিট। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি রেকর্ড ছিল ২৯ বছর বয়সী রন জিগলারের। রাশিয়ার সাথে বিতর্কিত চুক্তির জেরে ব্যাপক তোলপাড় চলছে জর্জিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল আবখাজিয়ায়। শুক্রবার রুশ সমর্থিত অঞ্চলটির পার্লামেন্টে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। বিতর্কিত চুক্তি বাতিল সহ স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রেসিডেন্ট আসলান বাজানিয়ার পদত্যাগের দাবিতে পার্লামেন্টের প্রধান ফটক অবরুদ্ধ করে আন্দোলনকারীরা। ভাঙচুর চলে প্রেসিডেন্টের কার্যালয়গুলোতেও। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের, যাতে আহত হয় বেশ কয়েকজন। অঞ্চলটিতে রুশ নাগরিকদের সম্পত্তি কেনার অনুমতি দিতে সম্প্রতি চুক্তি হয় আবখাজিয়া ও মস্কো প্রশাসনের মাঝে, যার জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত কৃষ্ণ সাগরীয় অঞ্চলটি। ২০০৮ সালে আবখাজিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া ক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার লক্ষ্যে ফেডারেশনগুলোকে আলাদাভাবে দল তৈরির তাগিদও দেন তিনি। শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনকালে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সে সময় দেশের প্রতিটি জেলা স্টেডিয়াম জুলাই বিপ্লবী শহীদদের নামে নামকরণ করার কথাও বলেন তিনি। পাশাপাশি শহীদদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেন আসিফ মাহমুদ। শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ আপনারা জানেন কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম করেছি। ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি যেন তাদের একটা পার্ট থাকে, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটা টিম থাকে। আপনারা জানেন বিসিবির অলরেডি একটা ক্রিকেট টিম আছে। হারের প্রতিশোধ নিতে আজ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শুধু ফরওয়ার্ড নয়, দলের সকলকেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। মালদ্বীপের রক্ষণ ভাঙতেই হিমশিম খেতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। মাঠে ছিল এলোমেলো ফুটবলের পসরা, তবে সবকিছু ভুলে ঘরের মাঠে ফুটবল ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশের ফুটবলাররা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মাঠে নামলেও মোরসালিন রাকিবদের নিয়ে কিছুটা হলেও চিন্তিত মালদ্বীপ কোচ আলী সুজেইন। দলীয় শক্তি, সামর্থ্য সব দিক দিয়ে এগিয়ে মালদ্বীপ। তার উপর ৪৫ বছরের ইতিহাসে প্রথমবার বাংলাদেশের মাটিতে এসে জয় পেয়ে আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়েছে অতিথিদের। নিশ্চিতভাবে দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিতে চায় দ্বীপ দেশটি। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল করার ম্যাচে পর্তুগাল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে। আর ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে স্পেন, তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। আর ১-১ গোলে ড্র হয়েছে সুইজারল্যান্ড সার্বিয়া ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। দলে আছেন ক্রেইগ ব্রাফেট, জোশুয়া ডি সিলভা, অলি কাথানেস, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভিম হাউস, ডেভিন ইমালস, আলজেরি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোজ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি।